সলিল কুমার নস্কর তিনি হঠাৎ নামটা পাল্টে ফেললেন, কেন পাল্টে ফেললেন? ব্লাডি বারুদ, হেক্কার বারুদ, লাতখোর বারুদ, বরুণোদয় বসা। মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। পুরান একটা কথা বলতো, 3 পা 6 পা। আমি বললাম এটা মানে কি? বলো মানে হচ্ছে যে এখানে স্ট্যাপ করবে, ওই 3 পা দূরে গিয়ে বডিটা পড়বে, 6 পা দূরে গিয়ে বডিটা পড়বে। যে সাপের ছোবল আর চিতার খাবল যেখানে পড়বে 2.5 কেজি মাংস তুলে নেবে। ওইটা আবার সালমান খান ওর বীর ছবিতে লাগিয়েছিল। প্রাইভেট বাসে উঠেই একটা ওই সিট এরকম থাকে না, ওখানে কন্ডাক্টরের পাশে কেউ কেউ একদম ল্যাম্পপোস্টের মতো সেট হয়ে যায়, তাতে কন্ডাক্টরের অসুবিধেও হয়। হ্যাঁ, তা আমি আরেকটু ওইখানে একটি লোক সেট হয়েছে, তার সঙ্গে এই দাঁড়ানো নিয়ে খুব তর্ক বিতর্ক চলছে। আমাকে লোকটা সাক্ষী মেনে বলছে এরকম করছে তো জানে না পাবলিকের মার কেওড়াতলা পা। আমি না ভাবলাম, তখন এটা নিয়ে সমালোচনাও হয়েছিল যে ভীষণ মানে অশ্লীল ভাষা, লো ক্যাটেগরির ভাষা। আসলে আমি কোনো কিছুকেই ক্যাটেগরাইজ করি না। নমস্কার, আজকাল.in-এর এক বচন বহু বচন পডকাস্টে আপনাদের আবার স্বাগত জানাই। সলিল কুমার নস্কর তিনি হঠাৎ নামটা পাল্টে ফেললেন, কেন পাল্টে ফেললেন? তাকে এই নামে আপনারা চেনেন না, হয়তো তাকে যে নামে চেনেন সেই নামটা বললে আপনারা একবারে আইডেন্টিফাই করতে পারবেন। এন.কে. সলিল আজকে আমাদের অতিথি। এন.কে. সলিল, আপনাকে স্বাগত জানাই। তো আমরা সাধারণত এই যে পডকাস্ট, এই যে আলোচনা আড্ডা যাই বলা যায়, সেইটাতে ছোটোবেলার কথা দিয়ে শুরু করি, শৈশবের কথা দিয়ে শুরু করি। কিন্তু আজকে আমরা ভাবছি শুরুটা একটু অন্যরকমভাবে করব। আপনি যে বিখ্যাত সংলাপগুলো লিখেছেন, যে সংলাপগুলো মানুষের মুখে মুখে এখনও ফেরে, আমি প্রথম এইটাই জানতে চাইব যে এই সংলাপগুলো লেখার পর যখন আপনি এই সংলাপগুলো হিট করে গেল, যখন সংলাপগুলো নিয়ে আলোচনা শুরু হলো, তখন মানুষের রিয়াকশান কীরকম পেয়েছে, কী ধরনের প্রতিক্রিয়া মানুষের মধ্যে গিয়ে পেয়েছেন, এইটা দিয়ে আমি একটু শুরু করতে চাই। সংলাপের উদাহরণ তো আমরা জানি, মারবো এখানে লাশ পড়বে শ্মশানে, এরকম আরও অনেকগুলো সংলাপ আছে। হ্যাঁ, তো এই সংলাপগুলো যখন সিনেমার পর্দায় মানুষ দেখছেন, উচ্ছ্বসিত হয়ে দেখছেন, এবং হলে সিটি পড়ছে, কথায় কথায় সেগুলো ফিরে আসছে, সাধারণ দিনের দৈনিক আলোচনায় ফিরে আসছে, আপনি কিভাবে এটাকে রিসিভ করলেন, কিভাবে পেলেন? মানে এটা না একটা হঠাৎ পাওয়া। মানে বাংলা ছবিতে, মানে আমি বলছি 2004 সালের আগে বাংলা ছবি একটা ধরনের হতো। যখন বুম্বাদা জিতো তখন ভালো কাজ করছে, বুম্বাদা তো টানছে, হঠাৎ করেই আমার কাছে ওই অফারটা এলো মিঠুনদাকে নিয়ে একটা ছবি হবে। প্রডিউসার প্রীতম জালান ছবিটা করেছিলেন, বারুদ ছবি, 2004 সালে। তো আমি যখন প্রথম ছবিটা করলাম, রিমেক ছবি ছিল, তো আমি তখন আর আমি তো প্রথম যখন মিঠুন চক্রবর্তীর জন্য লিখতে হবে এইটা, মানে আমার কাছে একটা তখন, আর আমি যে জায়গাটায় থাকি মানে সেটা একটা হাওড়ার অখ্যাত গ্রাম বা লোকাল এরিয়া বলা যেতে পারে, মানে তার অনেক পরে সেটা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে এসেছে। সেই জায়গা থেকে বেরিয়ে এসে সবাই লেখালেখি শুরু করে, যারা ওই ছবির আগে মানে মিঠুনদার পরিচয়ের আগে মানে যা দু একটা যা মানে 7-8টা ছবি করেছি, সেগুলো যে খুব বলার মতো কিছু ছবি তার নয়, বা মনে রাখার মতো নয় কিছু। তো প্রথম যখন আমাদের ছবিটা অ্যানাউন্স হলো, একটা প্রেস কনফারেন্স হলো, মানে সেখানেই আমার প্রথম মিঠুনদার সাথে আলাপ। আমাকে একটা কথা বলেছিল মিঠুনদা, যে হিন্দিতে তুমি আমার যা ছবি আছে ওটারই বাংলা ভার্সন করো। মানে আমি হিন্দিতে হচ্ছে একটা গরিবের মাসিহা, তুমি এখানে করো বাংলার অন্নদাতা, যে দুঃখে কাতর, ভালোবাসায় ভেসে যায়, প্রতিবাদী একটা চরিত্র। তো তার আগে আমি যখন খুব মানে খারাপ সময় যাচ্ছিল, তখন আমি একটা রিসার্চ করেছিলাম যেটা খুব লার্নিং আমার কাছে, যে আমি বললাম যে আমি তো 100% 200% এগুলো তো খুব কথার কথা। হ্যাঁ, সেইটা কতটা পরিমাণ কেউ জানে না।
কাজটা অনেস্টলি করতাম, কিন্তু যে ফলাফলটা আমি আশা করেছিলাম সেটা হয়নি। মানে বেশিরভাগই ফ্লপ, অ্যাভারেজ, একটা বোধহয় এরকম হিট করেছিল, তাতে মনে রাখার মতো কিছু নয়। অন্নদাতা বলে একটা ছবি করেছিলাম, জামাইবাবু জিন্দাবাদ করেছিলাম, কিন্তু সেগুলো মানে সেই অর্থে মনে রাখবে যে মানুষ, তা নয়। তো তখন আমি দেখলাম, আমি হল মালিকদের সাথে আলোচনা করলাম যে মানুষ কি চাইছে, মানে আমার ছবিগুলো ওয়ার্ক করছে না কেন। ওরা তখন আমাকে যেটা বললো যে সুনীলদা, দর্শক পাল্টে গেছে। আজকের দর্শক হচ্ছে খেটে খাওয়া মানুষ। ধরুন সে বাজারওয়ালা হতে পারে, সে একটা ছোট দোকানদার হতে পারে, মানে এদের এন্টারটেনমেন্টই হচ্ছে এটা। আপনাকে তাদের জন্য লিখতে হবে। আমি দেখলাম শুধু তাদের জন্য লেখা নয়, তাদের ভাষায় লিখতে হবে। আমি ভাষাটাকে বদলালাম, হার্ডকোর ভাষা। হ্যাঁ, সেই ভাষাটা যখন আমি বারুদ ছবিতে ইউজ করলাম, এবং তখন প্রথম একটা সংলাপ লিখেছিলাম, ব্লাডি বারুদ, হেক্কার বারুদ, লাতখোর বারুদ, বরুণোদয় বসাক। ঠিক। তো এই যে মানুষের যে প্রতিবাদী ভাষা, হার্ডকোর কথাবার্তা, এগুলো না কোথাও, মানে আমাদের ওই শ্রেণীর মানুষগুলো তো প্রচণ্ডভাবে মার খাওয়া মানুষ। হ্যাঁ, কিন্তু ওরা প্রতিবাদ করতে চায়, এবং সেই প্রতিবাদের লোকটাকে খোঁজে, প্রতিবাদের ওই আইকনিক ক্যারেক্টারটাকে খোঁজে, যাকে ওরা নিয়ে যাপন করবে, যাকে ভেতরে লালন করবে, এই রকম একটা চরিত্র চায় ওরা। তো তখন আমার ওই ব্লাডি বারুদ, ওই বারুদ ছবিটা হিট করেছিল। তারপর আমি চিতা ছবি লিখেছিলাম, যে সাপের ছোবল আর চিতার খাবল, যেখানে পড়বে 2.5 কেজি মাংস তুলে নেবে। ওইটা আবার সালমান খান ওর বীর ছবিতে লাগিয়েছিল এই সংলাপটা। তো যাই হোক, হ্যাঁ, সেটা অন্য গল্প। কিন্তু আমি বুঝতে পারছিলাম যে আই এম অন দ্য রাইট ট্র্যাক, আমাকে এই রাস্তাটা ধরতে হবে। তখন এটা নিয়ে সমালোচনাও হয়েছিল যে ভীষণ মানে অশ্লীল ভাষা, লো ক্যাটেগরির ভাষা। আসলে আমি কোনো কিছুকেই ক্যাটেগরাইজ করি না। হ্যাঁ, প্রত্যেকের একটা শ্রেণী বিভাজন আমাদের দেশে আছে, যে যার শ্রেণীতে নিশ্চিন্তে আছে। তো আমি এই শ্রেণীটাকে রিপ্রেজেন্ট করতে শুরু করলাম, এর প্রতিনিধি হলাম। দর্শক কথা বলবে স্ট্রেট, তাদের ভালোবাসা হবে স্ট্রেট, তাদের প্রেম, ভালোবাসা, প্রতিবাদ, শোক, তাপ, এগুলো ভীষণ হার্ডকোর হবে। কোনো কিছু মোলায়েম বা সাজানো গোছানো হবে না। তো সেইটা করতে করতে এটা বাস্ট করলো যুদ্ধ ছবিতে। আচ্ছা। যেটা আমি মিঠুনদা আর জিতকে নিয়ে করেছিলাম, এবং সেটা একটা মানে দুজনেরই তো ফ্যান ফলোয়ার্স প্রচুর, এবং সে ওকে টক্কর দিচ্ছে তো ওকে টক্কর দিচ্ছে, এবং ওটা আমার কাছে খুব মানে চ্যালেঞ্জিং ছিল যে দুজন ওই মাপের স্টারকে নিয়ে ওই রকমভাবে ছবি করা। এবং তখন আমি ঠিক করে নিয়েছিলাম পারপাসলি যে হার্ডকোর এরকম একটা সিগনেচার ডায়লগ রাখতে হবে, মানুষ নিচ্ছে এগুলো। এবং 2006-এ যখন আমি এমএলএ মানে ওই যুদ্ধ হিট করার পর, তখন ওরা প্রডিউসার বললো আমরা একটা সোলো মিঠুনদাকে নিয়ে লিখব, এবং শুরু হলো এমএলএ ফাটাকেষ্ট। তার গল্প থেকে, নাম থেকে, প্রত্যেকটাই এক একটা হিস্ট্রি, ইন্টারেস্টিং। ফাটাকেষ্ট উত্তর কলকাতার এক খুবই উল্লেখযোগ্য একজন মানুষ আর কি, যাকে নিয়ে সবসময় আলোচনা। হ্যাঁ, তো সেই রকমভাবেই নামটা আমি দিয়েছিলাম। একটা ওই আইকনিক ক্যারেক্টার, যে মাস্তান, মানে গুন্ডা কনসেপ্টটা পশ্চিমবঙ্গে ফাটাকেষ্টতে এসে শেষ হয়েছিল। তারপর মাস্তান, মাফিয়া সব কিছু শুরু হয়েছিল। যেমন বোম্বেতে হাজি মাস্তান দিয়ে মাস্তান চ্যাপ্টার ক্লোজ হয়েছিল, তারপর মাফিয়া চ্যাপ্টার ওপেন হয়েছিল, তেমনি এখানে গুন্ডা চ্যাপ্টার ফাটাকেষ্টকে দিয়ে শেষ হয়েছিল। ও আইকনিক ক্যারেক্টার। তো এইখানে আমি প্রথম ওই লিখলাম, মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। এর আশাটাও না অদ্ভুত। মানে আমি তো মিঠুনদার সঙ্গে তখন ওই রেগুলার কাজ করছি, আমরা কখনো উটিতে, কখনো মাইসোরে, এইসব, কখনো রামোজি ফিল্ম সিটিতে, মানে আমরা একসঙ্গে থাকি, একসঙ্গে, মানে আমাদের একটা করে ছবি শেষে আমরা অন্য জায়গায় শিফট করি।
বাড়িতে হয়তো 1-2 দিনের জন্য এলাম, সঙ্গে সঙ্গে আবার শিফট করে অন্য জায়গাতে চলে গেলাম। তো ফলে কি হচ্ছে, একটা পরিবারের মতো হয়ে গিয়েছিল। টেকনিশিয়ানগুলো একই, মিঠুনদা, আমি, ডিরেক্টর পাল্টাচ্ছে, কিন্তু আমাদের ওই একটা কোর টিম ছিল, সেটা এক ছিল। ওখানে আমরা যখন আড্ডা মারতাম, আর মিঠুনদা নর্থ ক্যালকাটার, আমি হাওড়ার, কালচারাল দিকগুলো না মোটামুটি সেম, রক কালচার। তো আমাদের প্রচুর আড্ডা হতো। সেই আড্ডাতে মিঠুনদা আমাকে একটা কথা বলেছিল যে ওদের যখন এরকম ওই বাদলদা ওরা সব আর কি বন্ধু বান্ধব যারা ছিল, ওরা না একটা কথা বলতো, 3 পা 6 পা। আমি বললাম এটা মানে কি? বললো মানে হচ্ছে যে এখানে স্ট্যাপ করবে, ওই 3 পা দূরে গিয়ে বডিটা পড়বে, ওকে, 6 পা দূরে গিয়ে বডিটা পড়বে। চলে গেছে মাথা, মানে ও চ্যাপ্টার শেষ হয়ে গেছে। তার 1-1.5 বছর পরে যখন আমি ওই MLA ফাটাকেষ্ট লিখতে বসেছি, তখন আমার ওটাকে মাথায় ক্লিক করে। তো আমি তখন ওটাকেই ভেঙে করলাম যে মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। আচ্ছা, এবার এই ছবিগুলো তো একটার পর একটা হচ্ছে, হ্যাঁ, এবং মানুষের অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে, ভালোবাসা পাচ্ছে। আমি বলছি যে আপনি কখনোই যারা যারা ভালোবাসছেন যে দর্শকরা, তাদের মাঝে গিয়ে পড়েছেন, তাদের প্রতিক্রিয়া পেয়েছেন? সেইটা আমি জানতে চাই। এইটা না অসম্ভব। মানে আপনি যদি একটা লোককে ডেকে বলেন, আচ্ছা এ হচ্ছে এনকে সলিল, ভালো গল্প হলো, ও আচ্ছা 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 আচ্ছা, ও হচ্ছে মারবো এখানে লাশ পড়বে, ও তাই নাকি? হ্যাঁ, মানে দিস লাইন ইজ মাই আইডেন্টিটি। হ্যাঁ, মানে এইটা আমার পরিচিতি হয়ে গেছে। পাড়ার লোক, আত্মীয় পরিজন কিছু, ওরা দেখো, মানে পাড়ার লোক হঠাৎ, মানে তাদের কাছে আমি একজন সেলিব্রিটি, কিন্তু কি হয় না, মানে পাড়া তারা আমাকে বন্ধু হিসেবেই জানে। হ্যাঁ, তারা এই সংলাপটার মধ্যে তো একটা অ্যাগ্রেশন আছে, ভীষণভাবে একটা অ্যাগ্রেশন। এবার বাড়ির লোক যদি জানে যে বাড়ির ছেলেটা লিখছে মারবো এখানে লাশ পড়বে শ্মশানে, এটা তো একটা হ্যাঁ, মানে আমাকে তো তারা কোনোদিন ওইভাবে দেখেনি। আমি খুব টিমিড টাইপের ছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আজ যেভাবে কথা বলছি, তখন সেই সময় সেইভাবে কথা বলার তো কোনো স্কোপ নেই। হ্যাঁ, একটা প্রতিবাদী চরিত্রর মতো হয়ে গিয়েছিলাম আমি। হ্যাঁ, তো সেইটা, এবং আমাকে আমার এলাকার লোক, এই লোক যথেষ্ট পরিমাণে, যেমন ওরা রেসপেক্ট করার থেকে আমাকে ভালোবাসে বেশি, কারণ তারা আমাকে দেখেছে যে কোনো কাজে, মানে এতে এগিয়ে আসা হোক হোক, যে কোনো গন্ডগোলে এতে সব কিছুতেই আমি থাকি। ফলে ওই বয় নেক্সট ডোর এরকম একটা ব্যাপার আছে, যাকে সব কাজে পাওয়া যায়। তো সে মিঠুনের মুখে একটা সংলাপ লিখে এরকম একটা বিপুল, হ্যাঁ, মানে তাদের কাছে এটাও তো একটা, মানে সবার কাছে এই যে মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করছে, অত বড় একটা, মানে মিঠুনদা ফোন করছে বাড়িতে, করছে, মানে সেইগুলো আমি মিঠুনদা, মানে আমেরিকা থাকলেও ফোন করতো, মানে যেখানেই থাকতো ফোন করতো। আমাদের প্ল্যানিং এর যে ওর মাথায় হঠাৎ কিছু এলো, হ্যাঁ, আমাকে বললো শোন, এই জিনিসটা করলে ভালো হয়। মানে এরকম আমাদের এরকম কাজটা ছিল, জানো তো, মানে সমস্ত ইউনিট ঘুমিয়ে পড়তো, আমরা কিন্তু পরের দিনে সিন ডিজাইন করতাম রাত 2-2-2:30 বসে। আচ্ছা, সেটা কে কে বসে? আমি আর মিঠুনদা। আচ্ছা আচ্ছা, এখানে কিন্তু আর কেউ থাকতো না। আচ্ছা, আমরা পরের দিন ডিরেক্টরকে বলতাম এই সিনটা আমরা এইভাবে ভেবেছি, তুমি এটাকে এইভাবে এক্সিকিউট করো। ওকে ওকে, মানে আমাদের প্রতি ওদেরও এই বিষয় যা হয়, তুমি যদি রেজাল্ট দাও না যে কোনো জিনিসে, তোমাকে সবাই মাথায় করে রাখবে। এটা একদম প্র্যাকটিক্যাল, যেদিন তুমি রেজাল্ট দিতে পারবে না সেদিন তোমাকে মাথা থেকে নামিয়ে দেবে। তো সেইটা ছিল আমার সময়। তো সবাই তবে ইন্টারেস্টিং একটা পার্ট হচ্ছে, আমি মানে গাড়ি কিনেছি অনেক পরে। আমি মানে এনকে সলিল হওয়ার পরেও আমি বাসে যাতায়াত করতাম, আমার ভালো লাগতো, মানে সাধারণ মানুষের সঙ্গে মিশে। আর ওই কষ্টটাতে না, মানে তুমি আরামকে অভ্যস্ত করলে আরামে থাকতেই হবে তোমাকে, আর তুমি যদি কষ্টটাকে অভ্যস্ত করে নাও, কষ্ট ছাড়া তুমি থাকতে পারবে না। এটা খুব সাইকোলজিক্যাল একটা ব্যাপার। তো ওই প্রাইভেট বাসে উঠেই একটা ওই সিট এরকম থাকে না, ওখানে কন্ডাক্টরের পাশে কেউ কেউ একদম ল্যাম্পপোস্টের মতো সেট হয়ে যায়, তাতে কন্ডাক্টরের অসুবিধেও হয়। তা আমি আরেকটু ওইখানে একটি লোক সেট হয়েছে, তার সঙ্গে এই দাঁড়ানো নিয়ে খুব তর্ক বিতর্ক চলছে সে জায়গায়। হ্যাঁ, আমাকে লোকটা সাক্ষী মেনে বলছে এরকম করছে তো জানে না পাবলিকের মার কেওড়াতলা পার। আমি না ভাবলাম যে মানে এও জানে না
যে ও কতটা যাকে বলছে সেই ডায়লগটা সৃষ্টি করেছে। তো এইগুলো হচ্ছে রিয়াকশন। তুমি দেখবে যে অনেক নির্বাচনে এতে বড় বড় নেতার মুখে, হ্যাঁ, মস্তানদের মুখে এইসব ডায়লগগুলো ঘোরাফেরা করেছে, বিভিন্নভাবে বিভিন্নভাবে এসেছে। মানে মিথের মতো হয়ে গেছে এই সংলাপগুলো। এই সংলাপ মানে যখন একটা লিস্ট বেরিয়েছিল, আমাকে একজন দেখিয়েছিল একটা ডায়েরিতে, যে সেরা 10টি সংলাপ, মানে শতকের সেরা 10টি সংলাপ। তার মধ্যে আমার দুটো ডায়লগ ছিল, একটা হচ্ছে মারবো এখানে লাশ পড়বে শ্মশান, আর একটা হচ্ছে পাবলিকের মার কেওড়া তলা পার তুলকালাম চোখ। এগুলো ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, আমি এবার একটুখানি পেছন দিকে যাই গল্পে। আপনি নামটা কেন বদল করলেন? এইটারও একটা মানে আছে, পিঠ বাঁচাবার জন্য। পিঠ বাজাবার জন্য? হ্যাঁ, কারণ আমার কেন ওই নামটা কি একটুখানি একটু গেঁয়ো লাগছিল? একটু এটার সঙ্গে নয়, হ্যাঁ, এর চেয়ে অনেক গেঁয়ো লোক বিখ্যাত হয়েছে এই নাম নিয়ে, সেটা নয়। আমার বাবা ছিলেন সাহেবী মানুষ, আচ্ছা, মেরিন ইঞ্জিনিয়ার, মানে বিদেশে করা সমস্ত। ওকে। এবং তারও ইচ্ছা ছিল যে আমি ইঞ্জিনিয়ার, মানে ওই রাস্তাটা ধরবো। আচ্ছা, কিন্তু আমি একদম ইউটার্ন নিয়ে অন্যদিকে ঢুকে পড়েছি। এই গল্পটা এরপরে আসবো, যে কেন আপনার ইউটার্নটা, সেইটা আমি এটা পরে আসবো। তো ইউটার্ন নিয়ে একদমই অন্য জায়গায় ঢুকে পড়েছি। এইটা বাবার পক্ষে মেনে নেওয়া মুশকিল ছিল। আচ্ছা, বাড়িতে মানতে চাইনি প্রথম দিকে ছবিতে কাজ? মায়ের সাপোর্ট ছিল। আচ্ছা, মা বলতো যে তোর জীবন তুই যেভাবে চালা, কিন্তু বাবা পক্ষে এটা মেনে নেওয়া মুশকিল ছিল। তো তখন আমি দেখলাম যে কাজটা আমাকে করতে হবে, আর তোমাকে নিজেকে আড়ালও করতে হবে, মানে আপনার নামটা যাতে হ্যাঁ না আসে। হ্যাঁ, আমার সলিল নস্কর নাম বলে যাতে কেউ না চিনতে পারে। তো হয় না, দেখবে কিছু কিছু সরকারি জায়গায় পাসপোর্টও আগে বোধহয় এরকম হতো, ওই টাইটেলটা আগে, মিডিল নেম, তারপরে হচ্ছে নামটা। তো আমি ওটা লিখতে লিখতে নস্কর কুমার সলিল এটা কোথাও একটা লিখেছিলাম আমি। আচ্ছা, নিয়ে নিজের নামের দিকে আমি তাকালাম, তারপর ভাবলাম এগুলোকে যদি সরিয়ে দিয়ে অ্যাব্রিভিয়েট করি আমি, তাহলে দাঁড়াচ্ছে এনকে সলিল। বেশ একটা নন বেঙ্গলি ব্যাপার আছে, একটা সাউথ ইন্ডিয়ান নন বেঙ্গলি এটা ব্যাপার আছে। এইটা দিলে আমাকে কেউ চিনবে না। আচ্ছা, আর ওরা উচ্চারণও করতো না, যারা বলতো এরকম, আমি তো মানে আকাশবাণী থেকে শুরু হয়েছে, ওরা উচ্চারণও করতো সলিল বলে। সলিল, হ্যাঁ হ্যাঁ, ফলে পুরোটাই আমি কারোর কাছে হয়ে গেলাম সাউথ ইন্ডিয়ান, কারোর কাছে হয়ে গেলাম মুসলিম, বাঙালি তো নয়। এবং এইটা একটা সবার কাছে মানে খুব ইন্টারেস্টিং ব্যাপার ছিল যে একজন অবাঙালি, তার মানে আপনি আপনার নিজের নাম এবং নিজের পরিচয়টা কিছুটা আড়ালে রেখে দীর্ঘদিন কাজ করেছিলাম। আমি যখন সেটা কি, সেটার মূল কারণ হচ্ছে বাবার হাত থেকে বাঁচার জন্য, বাবার মানে ভাগের হাত থেকে বাঁচার জন্য আর কি। এটা অন্য কোনো যে আমার নাম আমি ওটাকে নিয়ে ক্যাশ করবো, মানে সেই সময় ওই ভাবনা চিন্তাও আসে না। কারণ আমি বলছি, এই কারণেই বলছি যে আমি যে জায়গাটায় ছিলাম ওটা তো একদমই একটা অজপাড়াগা জায়গা, ফলে সেইখান থেকে আমার নামকে ক্যাশ করব, মানে আমি কি হব তাই তো জানি না। আমি এইবার এই আগের গল্পটায় আসি, যে আমি কি হব, আপনি তো মানে এটা জানা সম্ভব নয় যে এই জায়গায় পৌঁছানো যাবে কিনা, আদৌ সম্ভব কিনা। তো কি করে এই দিকে চলে গেল জীবনটা, কি করে এই দিকে টার্ন করলো, কি থেকে টার্ন করলো? এইটা না প্রত্যেক মানে শিশু মন বলা যায়, বা মানে তখন ওই কিশোর, প্রত্যেক কিশোর একটা স্বপ্ন থাকে, রাজা হওয়ার স্বপ্ন। আমারও ছিল, আমি রাজা হতে চেয়েছিলাম, কিন্তু ঢাল নেই, তরোয়াল নেই, এটা ছিল, কিছুই ছিল না, ইচ্ছাটা শুধু ছিল আমি কিছু একটা হব, কি হব জানি না। আমি ছবি আঁকতে গেছি, তাতে ওই বসে আঁকো প্রতিযোগিতায় পুরস্কারও পেয়েছি, কিন্তু সব কিছু, এবং আমি তোমাদের এই এতে ওই ছোটদের একটা নিউজ পেপার ছিল একটা সময় বেরোতো, আমি সেখানে রিপোর্টিংও করেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে সব ঘাটে জল খাচ্ছি কিন্তু কোনোটাই ওই স্বাস্থ্যদায়ক হচ্ছে না। তো এইরকমই করতে করতে আমি একটা জায়গায়, আর আমাদের পক্ষে না মানে ওই এটা মানে আমরা হাওড়ার যেখানে থাকি আমরা বলতাম কলকাতা যাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, মানে ওই দূরত্বটা ছিল, মানে নদী পেরিয়ে যেতে হয়, আমরা কলকাতা যাচ্ছি। তখন তো এই সেকেন্ড হুগলি বৃষ্টি হয়নি, মানে হচ্ছে আর কি। হ্যাঁ, তো কলকাতা যাচ্ছি, তো সেই কারণে
আমরা দেখতে দেখতে তখন কী করব, হঠাৎ দেখি একটা জায়গায় অভিনয় শেখায়। তো আমার ওই টাকা ছিল না, আর বাড়ির কাছে চাওয়া তো প্রশ্নই ওঠে না, আমার ওই টাকা ছিল না যে আমি অভিনয়টা শিখব। পরবর্তীকালে আমি দেখলাম যে এটা আকাশবাণীতে, আমি খুব রেডিও শুনতাম, হ্যাঁ, আমি রেডিও শুনে ওই লেখাটা প্র্যাকটিস করলাম। আচ্ছা। এবং কোথাও আমার মনে হলো যে আমি লিখতে পারি। এবং তখন একটা বিবিধ ভারতীতে প্রোগ্রাম হতো শনিবারের বারবেলা, ওখানে ওই শ্রোতারা দিত, তো আমি রেগুলার ওখানে লিখতাম ওই এনকে সুনীল নামে। আচ্ছা। এবং আমার লেখাগুলো খুব জনপ্রিয় হতে লাগলো। আচ্ছা, সেগুলো কি ছিল? গল্প? গল্প, ছোট ছোট আমি গল্প পাঠাতাম, ওরা সেটাকে স্ক্রিপ্ট করে করলাম। পরে ওরাই আমাকে ডাকলো এবং ডেকে ওদের সাথে আমি অ্যাসোসিয়েট রাইটার হিসেবে কাজ করলাম। তারপর আমি দীর্ঘদিন মানে বছর 4-5 আমি বিবিধ ভারতীতে কাজ করি। এবং এই যে কাজটা করতে করতে আমি রাস্তাটা খুঁজে পাই যে এটাই আমার রাস্তা। এবং তারপর ওই পাল্টাতে পাল্টাতে আমি মানে দূরদর্শনের সহকারী পরিচালক কাজ করতাম। কাজ করতে করতে আমি, কারণ আমার কোথাও মনে হয়েছিল যে যদি আমি মানে তখন রেডিও তো আস্তে আস্তে আমি বুঝতে পেরেছিলাম যে আমি দেওয়াল লিখনটা পড়তে পারতাম, আমি যে ওটা আস্তে আস্তে মানে শেষের দিকে। তখন আমি দূরদর্শনে ঢুকলাম এবং তখন ওই 13 পর্বের 26 পর্বের ধারাবাহিক হতো। আমি ওখানে সহকারী পরিচালক হিসেবে থেকে কাজ শিখলাম এবং ওখানে থাকতে থাকতেই আমি লেখা মানে কিভাবে সিরিয়াল লিখতে হয় সেটা শিখেছিলাম। তারপর ওইটা করতে করতেই আমাকে বুম্বাদা একদিন ডাকলো। মানে প্রথম কাজটাই বুম্বাদার থেকে বুম্বাদার সঙ্গে অ্যাকচুয়ালি সহকারী পরিচালক হিসেবে আমি কাজ করতে গিয়েছিলাম। কিসে? সেটা হচ্ছে আমি সেই মেয়ে বলে একটি ছবি। আচ্ছা। পরে সেই ছবিটা হয়নি, কিন্তু নামটা নিয়ে একটা অন্য ছবি হয়েছিল। বুম্বাদা আমাকে বললো যে এরকম আমি একটা মানে ইন্দো বাংলাদেশে একটা প্রজেক্ট করছি, সেটা তুই লিখবি। তাই বললাম যে মানে 20টা স্টার সেখানে, মানে বোম্বের হিরোইন হচ্ছে জয়াপ্রদা, আচ্ছা, আসরানি আছে, জয়াপ্রদা আছে, ঋতুপর্ণা, অভিষেক, ওদিকে ঢাকার আলমগীর, আহমেদ শরীফ, অমল বোস, মানে গাদাগুচ্ছের মানে আর্টিস্ট। হ্যাঁ, আমাকে বললো তুই কিচ্ছু করতে হবে না, আমি যেরকম যেরকম বলবো তুই সেরকম লিখে যাবি, বাকি তোর ডায়লগ তোর আছে। ছবিটা মোটামুটি বাংলাদেশে খুব হিট হয়েছিল, এখানে অ্যাভারেজ হয়েছিল। কিন্তু এই যে একজনের সাহস দেওয়া, এবং তারপর বুম্বাদা একে বলতো ওকে বলতো, অনেকেই বলেছিল, এটা 2004 পর্যন্ত চলেছিল। তারপর 2004 থেকে মিঠুন দা যে গল্পটা দিয়ে শুরু করেছিলাম, যেখানটা দিয়ে আলোচনাটা শুরু করেছিলাম, সেখানে আমরা প্রায় তার দোরগোড়ায় আমরা আবার ঘুরে চলে এলাম। আমি এবার একটু জানতে চাইবো যে এই যে বিখ্যাত ডায়লগ লেখার অভিজ্ঞতা, মিঠুনের সঙ্গে কাজ করার, মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা, এইটা যখন শুটিংয়ের ফ্লোরে গেল, যখন শ্যুট হতে শুরু করলো, সেটা ফাটাকেষ্ট হতে পারে, বারুদ হতে পারে, আমি বলছি যে সেই অভিজ্ঞতাটা কীরকম? মানে সেই আমি একটা জিনিস শুধু আপনার কাছ থেকে জেনে নিই, সেটা হচ্ছে আপনি বলছিলেন যে সিন প্ল্যানিং করতেন আপনি এবং মিঠুন চক্রবর্তী, কিন্তু সেখানে তো একটা নির্দেশকের ভূমিকা থাকার কথা, ডিরেক্টরের ভূমিকা থাকার কথা। তাহলে এগুলোতে কি মূল ভূমিকাটা আপনারাই নিতেন, ডিরেক্টর মাইনর ভূমিকায় ছিল, না কীরকম ভাবে হতো? এটা একটু অন্যরকম ছিল। মানে আমরা অবশ্যই মূল ভূমিকা আমি আর মিঠুনদা নিতাম, কিন্তু আমরা তারপরে ডিরেক্টরকে নিয়ে বসতাম, মানে আগে নিজেরা ক্লিয়ার হয়ে নিতাম যে আমরা কি ছবি করব। সেখানে তারপর ডিরেক্টর হয়তো বললো যে আচ্ছা যদি এইরকম দাদা করা যায় বা এইরকম করা যায়। কখনো কখনো ডিরেক্টরের কোনো সাজেশন আমাদের ভীষণ ভালো লাগলো, তখন আবার আমরা ওটাকে চেঞ্জ করতাম। এটা একটা টিম ওয়ার্ক আমাদের মধ্যে ছিল এবং পারস্পরিক একটা বোঝাপড়া। সেটা মানে এমনও হয়েছে চটজলদি, মানে তখন ওই ডিরেক্টর প্রডিউসারদের এটা একটা বিশ্বাস ছিল বা ভরসা ছিল যে আমরা ছবি করব বললে, হ্যাঁ, যদি একটা সাধারণ ছোটোখাটো গল্প আমরা ভাবি তাহলে ওরা বাকি ছবিটা করে দেবে, মানে আমাদের হাতে যেটা তুলে দেবে। কারণ আমরা মানে আমাদের তখন কে হরনাথ চক্রবর্তী,
অনুপ সেনগুপ্ত, স্বপন সাহা, রবি কিনাগি, সবাই তো তখন মিঠুনদাকে আমাদের সাউথের ডিরেক্টর টিএলভি প্রসাদ, হ্যাঁ, মানে যার সঙ্গে মিঠুনদাকে নিয়ে আমি প্রথম ছবি করেছিলাম পরপর দুটো, চিতার বারুদ, তো সবার ওই বিশ্বাসটা ছিল, জানি যে এরা পুরো জিনিসটা করে দেবে। ইন্টারেস্টিং পার্ট যেটা হয় কি, মানে ছবির কেন বারবার উত্তরণ হয়েছে, একটা মিঠুনদা যখন আমার কাছে মানে আমার সঙ্গে আলাপ হয়েছিল মিঠুনদার, বা আমরা যখন ঠিক করলাম আমরা ছবি করব একসাথে, তখন আমি মিঠুন চক্রবর্তীকে মিঠুন চক্রবর্তী হিসেবে দেখেছিলাম, স্টার, তার স্টারডম নিয়ে খেলেছিলাম। কিন্তু পরবর্তীকালে সেই মানুষটাকে যখন আস্তে আস্তে চিনছি, জানছি, আমি নিজে বদলাচ্ছি। মিঠুনদা একজন দার্শনিক, মিঠুনদা আমার জীবনের দর্শনটাকে বদলে দিয়েছিল। তো তার ফলে আমার লেখার অনেক উত্তরণ হয়েছিল। শুটিং এ কিরকম হতো, মানে কিরকম একটা দুটো যদি ঘটনা আমি জানতে চাই। ধরুন ফাটাকেস্টর, হ্যাঁ, মানে ফাটাকেষ্ট শুটিংটা আমরা ভীষণ মজা করে করতাম, মানে মিঠুনদা মানে একই সঙ্গে এটাও মানতে হবে যে ওই কমার্শিয়াল ছবি অনেকেই সৌমিত্রবাবু করেছেন, কিন্তু সৌমিত্রবাবু অভিনয় করেছেন একই ছবিতে, এবং খুবই গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয়, হ্যাঁ, মানে মুখ্যমন্ত্রীর চরিত্র অভিনয় করেছেন। এবং এই যে এত তারকা এবং এই তারকা সম্বলিত একটা ছবি হচ্ছে, ওটা না মানে আমাদের আড্ডাটা তো সাংঘাতিক একটা হতো। মানে সৌমিত্রবাবুর, মানে আমি খুব কমই কাজ করার সুযোগ পেয়েছি, উনি না মানে রাইটারকে, চিত্রনাট্যকে অসম্ভব সম্মান দিতেন। যদি ওনার মনে হতো যে একটা শব্দ বলতে গিয়ে আটকাচ্ছে, আমাকে, আর আমি যেহেতু সারাক্ষণ ফ্লোরেই থাকতাম, আমাকে ডাকতো যে সুনীল এইটা একটু মানে সৌমিত্রবাবু আপনাকে ডেকে, হ্যাঁ, বলছে এইটা একটু এরমভাবে করবো, মানে ইফ ইউ পারমিট। হ্যাঁ, আমি বললাম তো আপনার তো বলার জন্য যে কোনো, যে না 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 তুমি তো একটা ভেবে লিখেছো না, তো জানা দরকার, মানে আমার একটু অসুবিধে লাগছে, হ্যাঁ, তো তুমি যদি বলো এটা বলবো, কিন্তু আমার মনে হচ্ছে এটা একটু। আমি বললাম যে আপনি যে কোনো জিনিস যদি আপনার কোথাও মনে হয় আপনি চেঞ্জ করে নেবেন, কারণ আপনি তো ভুল কিছু করবেন না। এইটা মিঠুনদা থাকা মানে একটা 24 আওয়ার্স এন্টারটেনমেন্ট চ্যানেল, মানে। আর মিঠুনদা কী হতো না, আমাকে আগে জিজ্ঞেস করে নিত এই বাকি কাস্টিং কে কে আছে রে, আমি বললাম আচ্ছা আচ্ছা এই ওকে টার্গেট করব, হ্যাঁ। এইটা কিন্তু একটা হতো, সে কখনো ছেলে হতো, কখনো মেয়ে হতো, মানে যে কাউকে কি করতেন টার্গেট, ভীষণভাবে পিছনে লাগা, মানে সেটা কল্পনা করা যায় না, তাই না? হ্যাঁ, কাউকে বুলি করা হতো, তাই না? হ্যাঁ, তো এইটা করে বলে আমার দিন কুড়ি কাটাবো কি করে, আর তুই রামজির মতো জায়গা তুই বুঝতে পারছিস কোনো প্রাণ নেই, এই যে কোনো প্রাণহীন জায়গাতে প্রাণ ফোটানোটা, প্রাণের স্পন্দন এনে দেওয়াটা মিঠুন চক্রবর্তী। আর এই ছবিগুলো যে বক্স অফিস কালেকশনস ছিল সেসব তো একদিকে আছে, কিন্তু তার সঙ্গে এই ছবিগুলোর মধ্যে একটা প্রতিস্পর্ধা ছিল, যে ছবিগুলো সমসাময়িক সময়কে ক্রিটিসাইজ করত, কখনো সরাসরি সরকারকে, প্রশাসনকে, কখনো প্রশাসনিক ব্যবস্থার বিভিন্ন গলদকে, স্বাস্থ্য ব্যবস্থার গলদকে আমরা দেখেছি, সেটা ছবিতে সেটা আছে। এইগুলো কি আপনি এইগুলো এই সমস্যাগুলোকে আইডেন্টিফাই করতেন কি করে এই ছবিগুলোতে, যে এই সমস্যাগুলো দেখাবেন যে ডাক্তার বিলিং হয় করে, তারপরে রেশন শপ, হ্যাঁ, এইগুলো চুজ করলে, মানে আপনি তো খুব মানে আমাদের সামনেই হয়তো ছড়িয়ে আছে, কিন্তু যারাই এই ছবি বা ইত্যাদির শিল্পের সঙ্গে যুক্ত তারা হয়তো এত সহজে আইডেন্টিফাই করতে পারেন, কিন্তু আপনি আইডেন্টিফাই করলেন কিভাবে? আমি না প্রচণ্ডভাবে খবরের কাগজ পড়ি, প্রচণ্ডভাবে মানে নিউজ চ্যানেলের নিউজগুলো দেখি, এবং সবসময় আপ টু ডেট থাকি। তুমি আমাকে কোথায় কি সমস্যা হচ্ছে জিজ্ঞেস করো, আমি পরপর কিন্তু বলে দেবো। কিন্তু তার সঙ্গে সঙ্গে এটা কিন্তু কোনো রাষ্ট্রিক সমস্যা, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর সমস্যা নয়, এটা একদম গ্রাসরুট সাধারণ মানুষের। আমি দেখেছি আমার বাড়ির সামনে রেশন দোকানের লাইন পড়তে, আমি দেখেছি কেরোসিন তেলের লাইন পড়তে,
হ্যাঁ মানে সব কিছুর যে একটা সমস্যা, কলে জল নেওয়ার জন্য সেই কল আমরা ঠিক করেছি যে দুদিন মানে টিউবওয়েল, পাড়ার টিউবওয়েল বন্ধ হলে যে মানুষের জীবনের কি কষ্টটা হয়, হ্যাঁ সেইটা কিন্তু না দেখলে বোঝা যায় না চোখের বা বেসরকারি হাসপাতালে অকারণ বিলিং করা। বেসরকারি হাসপাতালে সেই তুমি আজকে কোনো বেসরকারি হাসপাতালে যাও, হ্যাঁ মানে ভীষণভাবে মানে ওয়ার্ম রিসেপশন, বাট কি ওই ওয়ার্ম তোমাকে পুড়িয়ে মারবে। হ্যাঁ মানে তুমি যখন বেরিয়ে এলে তুমি মানে তোমার যাকে নিয়ে গেছো সে সুস্থ হলো কিন্তু তুমি অসুস্থ হয়ে গেলে। এই জিনিসগুলো তো আমার চোখের সামনে দেখা, এইগুলো আমি জানি, আমি দেখতাম। আজকে আমি মিনিস্টার ফাটাকেস্টতে যেটা দেখেছি, এই যে বিদ্যুতের তার ছিঁড়ে জলে পড়েছে, তার জন্য মৃত্যু হলো, এ তো দিনের পর দিন ঘটেছে, দিনের পর দিন এই জিনিসগুলো ঘটেছে। হ্যাঁ কারোর কোনো কেয়ার নেই, কোনো একটা সামান্য জিনিস মানে ফোন তুলে যাবে, হেল্পলাইন বলে, কিসের হেল্পলাইন? কোনো হেল্প করে না। আপনি হেল্পলাইন ঘুরিয়েই যাবেন, কোনো হেল্প আসবে। এই সমস্ত সমস্যাগুলো আপনার ছবিতে মানে আপনি চোখের সামনে যেগুলোকে দেখেছেন সেগুলো চলে এসছে। এই ছবি যখন ফাটাকেষ্ট মানে এমএলএ ফাটাকেষ্ট মানে প্রথম ফাটাকেষ্ট, এইটা যখন বিপুল জনপ্রিয়তা পেল, মানে যখন আপনারা বুঝতে পারলেন যে এটা ধরে নিয়েছে ছবিটা, তারপরে মিঠুনদার সঙ্গে কি প্রথম কথা হলো? মানে মিঠুন একটা কথা বলতো, খুব সুন্দর কথা, যার জন্য আমাদের কোনো তাপ উত্তাপ খুব একটা বেশি থাকতো না। মানে এমএলএ, হ্যাঁ যুদ্ধ একটা জায়গায় চলে গিয়েছিল, এমএলএ ফাটাকেষ্ট না একটা বুম। হ্যাঁ একদম। মানে আমি তখন একটা ছবি করছি, অভিমন্যু বলে ছবি করছি, নর্থ পেলিংয়ে শ্যুট করছি আমি। আর আমাদের কি হচ্ছে, আমরা যখন মানে ছবি করতাম, যখন ডবল ইউনিট হতো, একটা ইউনিট ডিরেকশন আমি দিতাম। তো ওই সময় আমরা খবর পেলাম কলকাতাতে মানে ক্যান্টার হয়ে গেছে। হ্যাঁ মানে ফাটাকেষ্টর পরিবারের ইন্টারভিউ, হেন তেন, হ্যাঁ নিউজ চ্যানেল আমার ইন্টারভিউ নিতে চাইছে, আমি ফিরে আসছি কবে, এইটা না মানে আমি কখনো দেখিনি, মানে আমার কাছে এই ধরনের নতুন। এবং বাংলা ছবির ক্ষেত্রে যে একটা ওই ভাসিয়ে নিয়ে যাবার মতো একটা মানে ছবি, আর কি হয় মানে হঠাৎ করে সমুদ্রের ঢেউটা এসে পড়ে। আজকে তুমি একটা প্রেমের ছবি মানুষকে খুব আপ্লুত করেছে, প্রচুর মানুষ দেখাচ্ছে, তার সংজ্ঞাটা আলাদা। হ্যাঁ সেটা তুমি একটা ছবির সঙ্গে ভাসছো, কিন্তু ফাটাকেষ্ট তুমি একটা ক্যারেক্টারের সঙ্গে ভাসছো। সাধারণ মানুষ হ্যামলিনের বাঁশিওয়ালাকে পেয়েছিল যে একে আমরা অনুসরণ করব, আমরা প্রতিবাদ করব। তার ফলে কি হয়েছিল, আজকে তুমি দেখবে যে আজকে যে কোনো জিনিস নিয়ে প্রতিবাদ হয়, এটা কিন্তু অত বছর আগে হতো না। কিন্তু ফাটাকেষ্ট শিখিয়েছিল যে প্রতিবাদ করলে ফল পাওয়া যায়। মানুষের মেরুদণ্ডটাকে সোজা করে দিয়েছিল ফাটাকেষ্ট। আমি একটু মিঠুনদার কথাটা জানতে চাই বারবার, মিঠুনদার প্রতিক্রিয়া কি ছিল? হ্যাঁ মিঠুনদা খুব প্রফেশনাল, কারণ মিঠুনদা প্রচুর সাকসেস দেখেছি। ফাটাকেষ্ট তার জীবনের নতুন কোনো সাকসেস নয়, হ্যাঁ বাংলাতে প্রথম এত বড় একটা সাকসেস। আমাকে শুধু একটা কথাই বলেছিল, শরীর দায়িত্ব বাড়লো। আচ্ছা আচ্ছা, দেখ আমাদের আর কিছু দেবার নেই, আমরা প্রডিউসারকে 1 টাকা প্রফিট দেব, বাকি নেগেটিভ তার লাইফ লং প্রপার্টি, জেনারেশন টু জেনারেশন। তো সেই জন্য আমাদের একটা কমিটমেন্ট থাকতো, হল থেকে আমরা টাকা তুলে দেব, যেটা আজকে নেই। আমি এই প্রশ্নগুলোতে আসবো, এই প্রশ্নগুলোতে অবশ্যই আসবো, এগুলো খুবই গুরুত্বপূর্ণ আলোচনায়। আমাদের কাছে এটা যুদ্ধের মতো, আমরা হল থেকে টাকা তুলে দেব। আমরা যদি দেখি যে হলের সামনে ব্ল্যাক হচ্ছে না, তাহলে আমরা জানবো আমরা কোথাও না কোথাও কিছু পার্সেন্টেজ ব্যর্থ। ঠিক ঠিক, ব্ল্যাকার বেআইনি কাজ, ব্ল্যাকার আমাদের লক্ষ্মী। ঠিক 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 ঠিক। বাংলা ছবির এই যে বাণিজ্যিক সাফল্য, এই বাণিজ্যিক সাফল্যের প্রসঙ্গে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে এই কমার্শিয়াল ছবি বলতে যে জিনিসটা আগে বোঝানো হতো একটা দীর্ঘ সময় পর্যন্ত, সেই কমার্শিয়াল ছবির যে স্ট্রাকচার ছিল সেগুলো ধীরে 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 বদলে গেছে।
এখন কমার্শিয়াল ছবি বলতে বাণিজ্যিক সাফল্য পায় যে ছবি, সেই ছবির ধরন, তার ভাষা, তার অ্যাপ্রোচ একদম আলাদা। আপনি যে সময় ফাটাকেষ্ট তৈরি করেছেন বা অন্যান্য ছবি তৈরি করেছেন, সেই সময় যে ভাষা ছিল তার থেকে এখন আলাদা। অনেকেই বলেন, আমারও পরিচিত সূত্রে অনেকেই এই কথাটা বলেন যে কমার্শিয়াল ছবির ওই গগনচুম্বী সাফল্য, যে হল প্রায় ভেঙে পড়ছে, সেই সাফল্যর যে ধরনটা, সেই ধরনটা পাল্টে যাওয়াতে ছবির ক্ষতি হয়েছে, ছবির ইন্ডাস্ট্রির ক্ষতি হয়েছে। আপনি কি সেটা মনে করেন? 100%। প্রত্যেকটা ছবির না একটা সোল থাকে। সত্যজিৎ রায়ের ছবির একটা আলাদা সোল, মৃণালদার ছবির একটা আলাদা সোল, তপন সিনহার ছবির একটা আলাদা সোল, আবার তরুণ মজুমদার সব ছবির একটা আলাদা সোল। তখন হলো কি, এই সব কিছু নিয়ে একটা ইন্ডাস্ট্রি ছিল। কিন্তু যে ছবিগুলো বাণিজ্য সফল ছবি, সেগুলোই হচ্ছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির আত্মা ছিল। কারণ সেই ছবি দল বেঁধে পরিবারের লোকেরা দেখতে যেত। ফলে কি হচ্ছে, সেই ছবিগুলো হাউসফুল হতো। এটা যে কোনো ইন্ডাস্ট্রির এটাই হচ্ছে মানে একটা কি বলবো প্যারামিটার, যে তোমাকে যদি বাণিজ্য সফল করতে চাও তাহলে এইভাবে তার প্যারামিটারটা বদলাতে যায়। কখনো সেটা প্রেমের ছবি হতে পারে, কখনো সেটা মানে অ্যাকশনধর্মী ছবি হতে পারে, বাট তাদের ওই একটা ফর্মুলা কাজ করে। অল অফ এ সাডেন তুমি কিছু প্রস্তুতি নিলে না। আজকে তুমি আমাকে বলো, ভারতীয় ফুটবল দলকে হঠাৎ করে যদি আমি আর্জেন্টিনা বা ব্রাজিলের সঙ্গে বিশ্বকাপ খেলতে পাঠাই, কি হবে, রেজাল্টটা কি হবে? জিনিসটা তাই হলো, কারণ সে তো মানে ওই খেলাটার প্রস্তুতিটা নেয়নি। আমাদের দর্শক ছিল প্রান্তিক মানুষ, খেটে খাওয়া মানুষ, আমরা তাদের বিনোদন যোগাতাম। তুমি হঠাৎ করে ভাবলে যে না, আমি মাল্টিপ্লেক্সের দর্শকদের বিনোদন দেব, যেখানে একটা ছবি দেখতে গেলে সিঙ্গেল পার্সন উইথ পপকর্ন 1000 রুপিস, 1000 টাকা। একটা প্রান্তিক মানুষ 1000 টাকা কতদিনে রোজগার করবে? সে খরচই করবে না ছবির পিছনে। খরচ করবে কেন? তার বাজেট হচ্ছে 200 টাকা, 100 টাকা, 200 টাকা। সে 2-3-4 জনে মিলে যাবে, 200 টাকা খরচ করবে সে। আর বড়জোর একটা ওই মোগলাই খাবে। এটা ঠিক ঠিক, এটা দর্শক। ঠিক ঠিক। এই দর্শককে আমি ঝেঁটিয়ে বিদায় করলাম, তাতে তো আখেরে ক্ষতি হলো। বাংলা ক্ষতি তো হলো, ক্ষতি হয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আচ্ছা, আপনার সমসাময়িক যে টিম নিয়ে যারা কাজ করতেন, যে টিমের সঙ্গে কাজ করতেন, বা আপনার সমসাময়িক আরও যারা নেপথ্যে, ক্যামেরার নেপথ্যে কাজ করেছেন বা অন্যান্য ফিল্ডে কাজ করেছেন, তাদের মধ্যেও কি এই একই ভাবনা ঘোরাফেরা করে? একদমই। মানে আপনারা তো বন্ধু বান্ধব, আমাদের আলোচনা হয়েছে এটা নিয়ে। আজকে দেখো, আজকে আমি যে ছবি, আমরা যে ধরনের ছবি করতাম, সেই ছবি দেব একটা করে হিট করালো, সেটা হচ্ছে খাদান। ওই ছবি আমরা বহু করেছি, হিটও করেছে, তাহলে ওই ছবিটা পয়সা পেল কেন? সেই মানুষগুলো ফিরে এসেছিল ওই ছবিতে। সিঙ্গেল স্ক্রিন উঠে গেল, ব্যবসা করতে না পেরে সিঙ্গেল স্ক্রিন উঠে গেল। সিঙ্গেল স্ক্রিন থেকেই বেশি প্রফিট হয়। আজকে যেসব ছবি বলল আমার 10 কোটি 15 কোটি বিজনেস হয়েছে, মাইন্ড দ্যাট, বিজনেস হয়েছে, প্রফিট নয়। কিন্তু ওকে, ছবিটা করতে হয়তো 5 কোটি টাকা খরচ হয়েছে, এটা তো গেল একটা হিসেব। এই যে এগুলো কিন্তু এই 15 কোটি 10 কোটি 7 কোটি 8 কোটির গল্পটা, এটা ডিস্ট্রিবিউশনের খরচ টরচ সবকিছু ধরে সব, মানে এইটা ব্যবসা হয়েছে, হলের টিকিট সেল হয়েছে। এইটা এক একটা মাল্টিপ্লেক্স তার সিংহভাগ কেটে নেয়। এন্ড অফ দ্য ডে প্রফিট 27 টাকা 12 আনা। আপনি যখন এই বাণিজ্য সফল ছবিগুলো করছেন, হল ভরিয়ে লোকে ফাটাকেষ্ট দেখতে যাচ্ছে, সেই সময় বাংলা বাজারে আরও সমান্তরালভাবে অন্যান্য ছবিও মুক্তি পাচ্ছে।
মানে সেই সময়ের উল্লেখযোগ্য চলচ্চিত্র পরিচালক হিসেবে ঋতুপর্ণ ঘোষ, মৃণাল সেন, বুদ্ধদেব দাশগুপ্তরা ছিলেন। তারা একটা অন্য ধারার ছবি বানাতেন। তো আমি এটা একটু জানতে আমার আগ্রহ হচ্ছে যে আপনারা যে ধারার ছবি বানাতেন তাদের থেকে ওই সিনেমার যোজন দূরত্ব আছে, কিন্তু এই দুই সৃষ্টিকর্তার, এই দুই শিল্পীর কখনো সামনাসামনি দেখা হয়েছে? তাদের কি প্রতিক্রিয়া হয়েছে? আমার ব্যক্তিগতভাবে ঋতুদার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। হ্যাঁ, আচ্ছা, মানে আমার প্রথম ছবি আমি সেই মেয়ে, তার গীতিকার ছিল ঋতুদা। ও আচ্ছা আচ্ছা, মানে এলেও শুনে একটা কাগজ দিত, হ্যাঁ হ্যাঁ, বলে ঝরঝরে করে গান লিখত। হ্যাঁ, আমি ঋতুদার ছবির চেয়ে সংলাপের বড় ভক্ত। আচ্ছা, শিখেছি ওখান থেকে। আমি দুজন মানুষের কাছ থেকে সংলাপ লেখা শিখেছি। একজন হচ্ছে সত্যজিৎ রায়, আর একজন হচ্ছে ঋতুপর্ণ ঘোষ। আচ্ছা, যারা খুব মানে ঋতুদা খুব ঝরঝরে সংলাপ লিখত, আর সত্যজিৎ রায় মিটারে মাপা ডায়লগ ছিল, একটা শব্দ বাড়তি নেই কোথাও। আচ্ছা, কারণ উনি একটা ইন্টারভিউ বলেছিলেন যে তখন তো ওই রস্টকে ফিল্মে শ্যুট হতো, বলেছিলেন যে ফিল্মের দাম অনেক, সেখানে তিনটে কথার জায়গায় যদি একটা কথায় বলা যায় তাহলে ফিল্মটা বাঁচে। সত্যি মিথ্যে আমি জানি না, এটা তো আমি পড়ে দেখিনি, আমি একজনের কাছ থেকে শুনেছিলাম। খুব বড় কথা, একটা জিনিসকে তুমি অনেক বড়ভাবে বলতে পারো, বেশি কথা বলার পর যে মানুষটাকে তুমি বললে সেটা কোথাও তাকে টাচ করলো না, তার থেকে ছোট কথাই বুঝিয়ে কিন্তু দাও। ছোট কথা। মানে আমি আপনার সঙ্গে দেখা হলো অনেক দিন পর, হ্যাঁ, আমি শুধু এক মুহূর্তে তাকিয়ে থেকে বললাম, কতদিন পর তোমাকে দেখছি, ভালো আছো তো? এটা একটা হতে পারে। তোমাকে ভীষণ টাচ করলো, কারণ আমি খুব উষ্ণতা ভরা এ দিয়ে বললাম। এরপর বললো, আরে কতদিন পর তোর সঙ্গে দেখা, সেই তোর মনে আছে, এইখানে আমরা এই করেছিলাম ওই করেছিলাম বলে একটা ইতিহাস তৈরি করলো। তুমি কিছুক্ষণ পর মাথা ঘুরলে যে আদৌ কি এর সঙ্গে আমার দেখা হয়েছিল, মানে তোমার মাথা কিছু ঢুকলো না অ্যাকচুয়ালি। এইগুলো হচ্ছে শেখা, পরিমিতি বোধ। এইটা শেখা, এইটাই হচ্ছে শেখার। যে জিনিসটা আমি এই দুজন, আমার সংলাপ অনেকের ভালো লাগে, তার জন্যে আমি খুব সম্মানিত, কিন্তু ওটা শেখার, ওটা দিনের পর দিন অনুশীলনের প্রশ্ন। হ্যাঁ, তা ঋতুপর্ণ ঘোষ প্রসঙ্গে যেটা বলছিলেন আপনি। হ্যাঁ, আমি ঋতুদার তারপর বহু ছবি দেখেছি, ঋতুদার সঙ্গে বহু করেছি। ঋতুদা মানে ওই আমাদের ছবিটাকে না মানে ভীষণ শ্রদ্ধা করতো ঋতুদা, মন থেকে। কারণ আমরা যখন SBF এ কাজ করতাম, SBF এর ছবি ঋতুদাও করেছে, আমরাও করেছি, আড্ডা হতো। ঋতুদা না মানে ওই ব্যাপারটা ছিল ঋতুদার, যে মানে অন্যের ছবিকে যে হ্যাটা করব এ করব তা নয় কিন্তু। এবং সেই সময় ঋতুদা বাণিজ্য সফল ছবির একটা আলাদা সংজ্ঞা তৈরি করেছিল, নিজস্ব একটা। কারণ দহন, 19 এপ্রিল, হ্যাঁ, পারমিতার একদিন অপর্ণা সেনের, মানে এইসব ছবিগুলো না, ওই আবার যারা ওই ম্যাটিনি শোয়ে দল বেঁধে 5-6 জন মানে বাড়ির কাজের লোক সমেত, দিদি বৌদি মা সবাই দেখতো ঋতুদার ছবি না, ওরা দেখতে যেত। আবার আমাদের ছবি, মানে আমি বলছি মানে ফাটাকেষ্ট একটা অন্যতম মানে মাইলস্টোন, একটা মাইলস্টোন। তো মানে ওই ছবিটা সব মানুষ দেখেছি, কিছু মানুষ দেখেছে যে মানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, মানে অনেকে দেখেছে। এবং ওই ছবির সমালোচনা করেছিল, হ্যাঁ, এতে পেপারে IPS নজরুল ইসলাম। আচ্ছা আচ্ছা, এবং সেটা না আমার দেখা একটা অসাধারণ সমালোচনা। আচ্ছা, উনি ফিল্মের কারিগরি বিষয়টাকে নিয়ে কথা বলেছেন, কিন্তু যে বিষয়টা, হ্যাঁ, যে বিষয়টা আমরা তুলে ধরেছিলাম সেটার উনি খুব প্রশংসা করেছিলেন। মৃণাল সেন প্রসঙ্গে, হ্যাঁ, আর মৃণালদা একটা মানে অন্য ধরনের একেবারেই, মানে মৃণালদার ছবি দেখা মানে একদম তৈরি হয়ে যেতে হবে যে মৃণালদার ছবি। সেই মৃণালদাও
ফাটাকেস্টোর দেখতে উৎসাহী হয়েছিলেন। আচ্ছা, মানে আমরা টেকনিশিয়ানে একটা ওই তখন তো ওই ফেডারেশনের কোনো মিটিং বা হলে মৃণালদা মানে অনারারি গেস্ট হিসেবে আসতেন, তো ওই মাঠটার পাশেই ছিল স্বপনদার ঘর, স্বপন সাহা। তো আমরা সেখানে বসে আড্ডা দিতাম। তা মৃণালদা আসতেন, মৃণালদা কোথায় বসবো, আমরা ওখানে বসালাম। বসে হঠাৎ স্বপনদাকে বললো যে এই স্বপন তুমি একটা কি ছবি করছো, একেবারে হই হই করে লোকে দেখছে, ডাক্তার ইঞ্জিনিয়ার কেউ বাদ নেই, এই আমাকে একটু ওটা পাঠিও তো, একটা সিডি পাঠিও তো, আমি ওটা দেখবো বসে ছবিটা। এই যে সব শ্রেণীর মানুষকে কানেক্ট করা, এইটা হচ্ছে কমার্শিয়াল ফিল্ম। এবং দেখো আজকে মৃণাল সেন, বড় কথা হচ্ছে যে মৃণাল সেন ততদিনে বিশ্ববন্দিত একজন চলচ্চিত্র নির্মাতা, সারা পৃথিবী জুড়ে তার নাম, এবং সারা পৃথিবীর সমস্ত প্রথম সারির বহু চলচ্চিত্র জুরি বোর্ডে সমস্ত জায়গায় আছেন। সেই মানুষটা টেকনিশিয়ান স্টুডিওর একটা ঘরে গিয়ে আপনার কাছে বলছেন যে আমি এই ছবিটা দেখব, তার মানে কিছু তো আছে, কিছু তো আছে। মানে না হলে এত, মানে আমার এমনি অনেক, তখন তো এত সোশ্যাল মিডিয়া ছিল না, মানুষের মুখে মুখেই ছবিটা ছড়িয়েছে। দেখো এই যে জিনিসটা, এই যে ধারা বদল সবসময়, আমরাও বদলাতেই গেছি, কিন্তু আমরা কখনো শিকড়টাকে আলগা হতে দিই। কারণ তুমি যদি সিঙ্গেল স্ক্রিনকে সরাও, তুমি একটা বহু সংখ্যক মানুষকে ছবি দেখা থেকে বঞ্চিত করলে, কিন্তু ওই মানুষগুলো আজও ছবি দেখতে চায়। ধরো একটা মানুষ, খুব মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, যে মানুষটা প্রতিদিন ডাল ভাত সবজি, সপ্তাহে একদিন মাছ, মাসে একদিন মাংস, এইটা খেতে অভ্যস্ত। তুমি তাকে রেগুলার বিরিয়ানি খাওয়াচ্ছ, তুমি তাকে সিজলার খাওয়াচ্ছ, সে তো মানেও বোঝে না, হজমও করতে পারে, দুধ চাই আমার, খেয়েই দরকার নেই। কারণ আপনি কি বলছেন এখনকার বেশিরভাগ ছবি বিরিয়ানি আর সিজলারের মতন অবস্থায় পৌঁছে গেছে? হ্যাঁ, মানে ওই তুমি যদি সাধারণ মানুষকে টানতে না পারো, সেটা তোমার ব্যর্থতা। এটা বহু মানুষ, অনেকে ক্রমাগত ফেসবুক বা বিভিন্ন জায়গায় প্রচার হয় যে বাংলা ছবির পাশে দাঁড়ান, বাংলা ছবির সঙ্গে থাকুন। এই প্রচারটা আপনাদের করতে হয়েছিল ফাটাকেস্ট? না, কেন করব? আমরা তো এটাও বলতাম না যে ছবিটা দেখুন। আমাদের সেই গাটস ফিলিং ছিল, আমরা ছবি করব, ছবি হলে ছাড়বো, দর্শক দেখবে। আপনাদের আলাদা করে অনুরোধ করতে হয়নি? আমাদের কখনো অনুরোধ করতে হয়নি। আমাকে একটা জিনিস বলো তো, যে আমি কেন বাংলা ছবির পাশে দাঁড়াবো? আমাকে কি দিচ্ছে? আমি আমার রোজগারের টাকা তোমার হাতে তুলে দেব কেন? তুমি কি আমাকে সেই আনন্দটা দেবে? তুমি যখন কাউকে কিছু বলবে না, তোমার সেই দমটা থাকা দরকার। তুমি একটা মানুষকে খেতে ডাকছো, তোমার খাবারটা সুস্বাদু করতে হবে। সুস্বাদু মিন্স সে যে খাবারটা অভ্যস্ত। তুমি একজন নিরামিষ খাবার, মানে যারা নিরামিষ খায়, ভেজিটেরিয়ানকে তুমি যদি ননভেজ খাবার খেতে ডাকো, সে কেন আসবে? সবার কথাটা ভাবতে হবে। আপনার কি রাগ হয় খুব? হ্যাঁ, রাগ হয় খুব। দেখো রাগ হয়, মানে কিছু তো হয়, যে আমরা একটা দর্শক তৈরি করেছিলাম, সেই দর্শককে সরানো হয়েছে। এবং এর জন্যে কিন্তু, যে আমি ডিরেক্টরদের কোনো দোষ দিই না, প্রত্যেকটা ডিরেক্টর তার নিজস্ব অনুযায়ী ছবি করে, তার প্রডিউসার আলাদা হতে পারে, কিন্তু ভুলটা হচ্ছে সেই সমস্ত প্রডিউসার যাদের মাধ্যমে আমরা ওই প্রান্তিক মানুষকে আনন্দের ছবি দিয়েছিলাম, তাদের বিনোদনের মাধ্যমটা তুলে দিয়েছিলাম তাদের কাছে, দোষটা তাদের। সেটা আবার এর আবার একটা অন্য দিকও আছে। তাদের যদি দিক থেকে ভাবি, আফটার কোভিড তারা ভাবলো যে মানুষ কি হলে আসবে, কোথাও তো একটা ওই ভয় তৈরি হয়েছিল। তার থেকে আমরা বিগ বাজেটের ছবি করব না, আমরা ছোট বাজেটের ছবি করব। আমরা যে ধরনের ছবি করতাম তার তো একটা বিশাল খরচা ছিল, সে মানি রিকভারিটা হবে কি না হবে সেটা কোথাও একটা ওই শঙ্কাটা ছিল। সেখান থেকে এই যে নিরাপদ আশ্রয় খুঁজতে গিয়ে
মানে বুমেরাংটা হলো, আত্মঘাতী হলো। সেটা কি মানে কিছুটা কি এটাও আপনার কখনো কখনো মনে হয় না যে মানে আমি এটা জানতে চাইছি আপনার কাছ থেকে, যে ধরুন একটা সমান্তরাল ছবি, এক্সপেরিমেন্টাল ফিল্ম, যেগুলো সারা পৃথিবী জুড়ে চলচ্চিত্র উৎসবে ঘুরবে এরম ছবি, তার পাশাপাশি বাণিজ্যিক ছবি, এই দুটোর মধ্যে দূরত্ব যে ঘুচে যাওয়ার একটা জায়গা তৈরি হলো, সেই জায়গাটা কোথাও গিয়ে এই দুটো ভাষাকেই এফেক্ট করলো, শুধু বাণিজ্যিক ছবিকে নয় কিন্তু, মানে আমি না বলবো না 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 না, এ কি হয়েছে, যারা এই ধরনের ছবি করতো, মানে আমি শুধু আপনাদের ছবির কথা বলছি না, না আমি না বলছি না, আমি যারা বুঝতে পেরেছি। যারা হ্যাঁ, মানে তারা ভাবলো যে দেখো, একটা পরিচালক বা প্রযোজক যখন ছবি করে, হ্যাঁ, সে কিন্তু সবসময় চায় আমার ছবিটা বহু সংখ্যক মানুষ দেখুক। সব সময় সব সময় যে কেউ, যে কোনো শিল্পীর, মানে যিনি ছবি আঁকেন তিনিও চান যে আমার, হ্যাঁ, মানে আমার সৃষ্টিটা মানুষের কাছে পৌঁছুক। এটা করতে গিয়ে কোথাও তাদের যে ওয়ার্ক প্যাটার্নটা কিছুটা চেঞ্জ করলো, এবং তার ফলে তাদের যে নিজস্বতা সেটা গেল, আর ওটাতে ঢুকতে পারলো না। মাঝামাঝি একটা মাঝামাঝি জায়গায় ওরা আটকে গেল, এবং সেইটাই হচ্ছে দুই ধরনের ছবিরই ক্ষতি হলো। আচ্ছা, না হলো সেটা বাণিজ্য, না হলো সেটা শিল্প। আচ্ছা, এই রাগের কারণেই কি আপনি ওই 2018-19-এর পর থেকে আর ছবি করলেন না, নাকি কেউ ডাকলো না? আমার আমি বলছি এটা পোস্ট কোভিডে তো ছবি বন্ধই হয়ে গিয়েছিল। কোভিডের সময় শুটিং হয়নি দীর্ঘদিন। হ্যাঁ, মানে দীর্ঘদিন ছবির শুটিং হয়নি। আর আমরা যারা ফ্রিল্যান্সার, যারা একটা ছবি থেকে মানে ছবি বদলায়, প্রযোজক বদলায়, পরিচালক বদলায়, আমাদের কাজে এগিয়ে নিয়ে যেতে হয়, তখন আমাদের কোথাও মনে হলো যে আমাদেরও তো একটা ফ্যামিলি আছে, সেটা চালাবো কিভাবে। তখনই মানে আমার সঙ্গে যোগাযোগ হলো চ্যানেলগুলো, তারা আমাকে বরাবরই অফার করতো যে একটা লিখে দিতে। তখন আমি বললাম যে হ্যাঁ, এবার লিখব মেগা। এবং আমি সিরিয়ালে ঢুকলাম, এবং এই সিরিয়ালে ঢোকাটা এটা হচ্ছে মানে একটা ওই চাকরির মতো নিয়মিত, মানে সকাল থেকে রাত অবধি, হ্যাঁ, তারপর তার মিটিং, হেন তেন, এই সমস্ত জিনিসটা আমরা করতে শুরু করলাম। তখন আর ফিল্ম করার মতো ওই সময়টা থাকতো না, যে মাঝে মধ্যে যে অফার আসে না তা নয়, কিন্তু ছবিটা আমার একটা ব্যাপার আছে, আমি আমার শর্তে বাঁচি, আমার শর্তেই লিখি। ছবি যদি আমি লিখি, যে ছবিটা আমি এতদিন লিখে এসেছি সেই ছবিটাই লিখব, অন্য কোনো ছবি না। আচ্ছা, অন্য কোনো ছবি, মানে আমি একটু ক্ল্যারিফাই করিনি, অন্য কোনো ছবি নয়, মানে এখন যে ধরনের ছবি, মধ্যপন্থা যে ছবি, যেটাকে আমরা আইডেন্টিফাই করলাম যে এই ছবি আমি লিখবো না। লিখবেন না? তার কারণ হচ্ছে আমি ওই প্রান্তিক, আমার কাছে বহু মানুষ, হ্যাঁ, এরকম, আমি খুব একটা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ নই, কিন্তু অ্যাকাউন্টগুলো পড়ে আছে, কখনো যদি খুলে দেখি, মানে ওই পুজোর সময় একটু খুলে দেখি, নববর্ষে একটু খুলে দেখি, আমার কাছে একটাই রিকোয়েস্ট আসে, দাদা আপনি ফিরে আসুন। আমি তো সিরিয়াল লিখছি, আমার তো লেখা তো বন্ধ হয়নি না, আমি একটার পর একটা ভালো সিরিয়াল লিখছি, সেখানে পরীক্ষা নিরীক্ষা করছি নানান জিনিস নিয়ে। আজকে আমি একটা সিরিয়াল লিখছি গোয়েন্দা ভগবান দাস, হ্যাঁ, এই শ্রীমান ভগবান দাস, একটা চ্যানেলে, সেটা একেবারেই মধ্যবিত্তের, এই যে যাদের আমরা বললাম, হ্যাঁ, যারা পয়সা জমিয়ে ছবি দেখে, ওদের গল্প বলছি। হ্যাঁ, তাহলে ওই প্রান্তিক মানুষগুলোকে যদি আমি, দেখো বোম্বেও কিন্তু এই ভুলটা করেছিল। সালমান খান নিজে বলেছিল যে আমরা গোরেগাঁয়ের লোকের জন্য ছবি করছি। তারপরে আমরা কি দেখলাম, শাহরুখ খান পরপর ছবি করে গেল, ফিরল কিসে? জওয়ানে, পাঠানে, যেগুলো এক হার্ডকোর কমার্শিয়াল ছবি। আরো তোমাকে উদাহরণ দিচ্ছি, সাইয়ারা। আজকে আমাদের এখানে নতুন ছেলে মেয়ে আসছে, কাকে দেখতে যাবে ছবি? 10 বছর 15 বছর ধরে যাদের দেখছি তাদেরই দেখে যাব। কোনো প্রেমের গল্প নেই। মানুষের মনে যদি রূপকথা তৈরি করতে না পারি, তাহলে সে আসবে কেন? নতুন প্রজন্মের যে ছেলেমেয়েরা ছবি তৈরি করার কথা ভাবছে,
যারা ছবির গল্প লেখার কথা ভাবছে, তাদের কাছে তাদের মধ্যে তো নানা রকম চিন্তা ভিড় করে আসে, তাদেরকে কি বলবেন? তারা কোথায় কোথায় অবস্থান করছে আপাতত? দেখো, ওরা তো কি বলবো, মানে খনি থেকে তুলে আনা একটা হ্যাঁ, খনিজ পদার্থ, পলিশ তো করতে হবে। নাহলে তারা কোথায় কোথায় সেই পলিশটা হবে কোথায়? মানে আপনি যে সময়টায় বেঁচেছেন হ্যাঁ, সেই সময় মানে ধরুন এইটা না, কেউ এর তো কোনো মেশিন নেই, মানে রাইটার ক্যানট বি মেড, ওকে রাইটার বর্ন। ওকে ওকে লেখক জন্ম নেয়, সে নিজে একটা ফুল যেমন ফোটে, আস্তে 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 ফুলটা ফোটে, সেভাবেই তাকে ফুটে দিতে হবে। দরকার কি? দরকার হলো সার, জল, আর ওই পোকামাকড় যেন তাকে নষ্ট না করে তার পাপড়িটাকে। কেন বলছি আমি, আমি সিরিয়াল লিখতে গিয়ে এটা বেশি করে ফিল করলাম। আমাদের ফিল্মে কখনো কিছু চাপিয়ে দেওয়া হতো না। আচ্ছা, প্রডিউসার বা ডিরেক্টর কখনো এটা বলতো না যে এটা এভাবে লিখতে হবে, ওটা ওভাবে লিখতে হবে, সেটা এভাবে। আমরা রাইটার নিয়েছি কিসের জন্য, সে তো তার মাথা থেকে। সিরিয়ালে কিন্তু এটা হয় খুব কম। মানে তুমি যদি নামি দামি রাইটার হও তাহলে তুমি তোমার মতো করতে পারবে। নতুন যারা, তাদের পক্ষে একটু চাপের হয়ে যায়। এখন দেখো, প্রত্যেকেই তো কিছু কাজ করতে চায়, অ্যাটলিস্ট আমার কাজটা তো যাচ্ছে। ফলে সে রাইটার হওয়ার চেয়ে হ্যাঁ মানে স্টেনোগ্রাফার বেশি, মানে সে ডিকটেশন নিয়ে লিখছে। কে বলতে পারে যে তার মাথা থেকে একটা দুর্ধর্ষ সিন বেরোতো না? সেই সুযোগটা পাচ্ছে না। সুযোগ, আমি যদি তোমার হাত পাটা বেঁধে দিয়ে তোতা পাখির বুলি শিখিয়ে দিয়ে বললাম যে এইটা তুমি মানুষের সামনে বলবে, এই হয় না, মানে বক্তৃতা তৈরি করে, হ্যাঁ, আর সেগুলো কেউ হয়তো খুব মানে লিখে দিল, একটু ভাষা টাষাগুলো লিখে টিকে দিল, আর সেটা একজন বসে বসে পোডিয়ামে দাঁড়িয়ে পড়লো। এইটা হয়ে গেছে এখনকার রাইটারদের মতো। তাদের বেরিয়ে আসতে হবে, ওই আবার বলছি, প্রতিবাদী হতে হবে, নিজের কথাটা বলতে হবে যে আমাকে দাও একটা সিন, অন্তত তুমি 5টা সিন বলো, কিন্তু একটা সিন অন্তত আমি আমার মতো লিখবো, সেই সিনটাই হবে আমার আইডেন্টিটি, সেই সিনটার জন্য তুমি গর্বিত হবে। কখনো এখন এই মানে এতদিন পরে এসে দাঁড়িয়ে যে সময়টা আপনি কাটিয়েছেন, তারপরে এতদিন বাদে এখন দাঁড়িয়ে কোথাও গিয়ে কি কিছুটা ক্লান্ত লাগে? মনে হয় যে মানে ক্লান্ত আমার কখনো হয় না। তার কারণ হচ্ছে মানে ওই দিনটা ফিরে পেতে ইচ্ছে করে। আমি যে জায়গাটা স্ক্রিপ্ট রাইটার হিসেবে যে স্টারডম আমি দেখেছিলাম, মব দেওয়া, অটোগ্রাফ নেওয়া, সেলফি নেওয়া, এর ওপর আর কিছু হয় না। মানে কোনো আমি ব্লেসড যে ভগবান আমাকে বেছে নিয়েছিল এই জিনিসগুলো দেবার জন্যে। এর বাইরে কিছু, দেখো, দুটো জিনিস আছে। তুমি যদি আমাকে বলো যে এন্ড অফ দ্য ডে তুমি শান্তিতে ঘুমোতে যাও না আক্ষেপ নিয়ে ঘুমোতে যাও, আমি বলবো দুটোই। আচ্ছা, শান্তি আমার মাথার বালিশ, আক্ষেপ আমার কোল বালিশ। আচ্ছা, এবার এটা একটু ভেঙে বলুন। এইটা ভেঙে বলছে, আমি খুব শান্তিতে থাকি যে আমি কিছু ভালো কাজ করে যেতে পেরেছি, মানুষকে আনন্দ দিতে পেরেছি। আক্ষেপ, আমি আরো অনেক কিছু দিতে পারতাম, সেটা কেন হলো না? তার কারণ হলো আমরা যারা মানে একের পর এক হিট ছবি দিয়ে গেছি, হঠাৎ যদি তোমার কারোর মনে হলো যে না, আমরা খোল নলছে বদলে দেবো, অ্যান্ড দে আর নট দ্য রাইট পারসন, হ্যাঁ, যে এদের দিয়ে হবে না, আমরা নতুন কিছু করব, তাহলে তো তোমাকে তার ফল ভোগ করতে হবে। সাউথে তুমি দেখবে যে রাইটারগুলো বহু পুরনো হিট ছবি দিয়েছে, তারাই বাহুবলী লিখছে, তারাই পুষ্পা লিখছে, পুষ্পা 2 লিখছে। কেন তাদের ছাড়ে না? তাদের অভিজ্ঞতা এবং তাছাড়া না, তুমি না একটা ছবিকে কিভাবে দেখছো, কত বড় চোখ দিয়ে, কত বড় মন দিয়ে তুমি ছবিটা দেখছো, তার উপর নির্ভর করছে যে তোমার ছবির ওই ফ্রেমটা কি হবে। আমি শেষের দিকে এসে গিয়েছি, তো আমি এবার এটা আমার একটা আগ্রহ ছিল যে
এটা জানার যে কমার্শিয়াল ছবির সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িত তারা আমি উল্টো দিকের ভিউটা জানতে পারলাম, মৃণাল সেন কী বলতেন বা ঋতুপর্ণ ঘোষ কী বলতেন। আপনারা এই যে ধরনের প্যারালাল সিনেমা বা ইন্ডিপেন্ডেন্ট ছবি বা ফেস্টিভ্যাল সার্কিটের ছবি, এই ধরনের সৃষ্টিকে আপনারা কিভাবে দেখেন? মানে এইগুলোর প্রয়োজনীয়তাটা কতটা আপনারা মনে করেন এবং জিনিসটাকে কিভাবে দেখেন আপনাদের অ্যানালিসিস? মানে আমি ব্যক্তিগতভাবে বলতে হ্যাঁ, পারি, একদমই আপনি ব্যক্তিগতভাবেই একদম। আমি এনকে সলিল এই ছবিগুলোকে খুব শ্রদ্ধার সঙ্গে দেখি। তার কারণ হচ্ছে ওটা আমার রুট ছিল। তাই আমি নন্দনে আড্ডা দেওয়া, ওয়ার্ল্ড সিনেমা গুলে খাওয়া ছেলে। আমি কাজ শিখেছি পুনে ফিল্ম ইনস্টিটিউটের স্টুডেন্টদের সঙ্গে কাজ করতে করতে, এবং তারা সব ভালো ভালো মানে ফ্রেম জেনেছি কি, লেন্স জেনেছি কি। কারণ আমি ওই টেকনিক্যাল রাইটার যে জানি একটা ডায়লগ লেখার পর যেটা কত লেন্সে নেওয়া হবে, কত লেন্সে নেওয়া উচিত, তবে ডায়লগটা ওই মাত্রাটা পাবে। আচ্ছা, আমার ওই জ্ঞানটা আছে। তো আমি ওই সার্কিট থেকে বুম্বাদা আমাকে কমার্শিয়াল ফিল্ম এনেছিল। আচ্ছা, তার জন্য আমার খাপ খাওয়াতে একটু সময় লেগেছিল। আচ্ছা আচ্ছা। আমি রীতিমতো নন্দন চত্বরে আড্ডা দেওয়া ছিল, এবং ওই কিসলস্কি, বুনুয়েল এইসবের গল্প গুজব ছিল আমাদের, মানে ওরাও আমাদের সঙ্গে আড্ডা মারতো, এরকম একটা ব্যাপার ছিল আমার মধ্যে, ওদের নিয়ে যাপন করতাম। তো সেই জায়গা থেকে আমি তো আমার মানে ওই ধরনের আমি কাজ করেছি যাদের সঙ্গে বন্ধুত্ব হয়েছে ধরো ওদের সাথে বেশি। আচ্ছা, আমার কৌশিকদা বলো, সৃজিত বলো, তারপর মানে চলে গেছে বাপ্পাদিত্য, হ্যাঁ বাপ্পা, এরা সব মানে ভীষণভাবে মানে এছিলাম আমি। ইভেন মানে এর সাথেও টনিদার সাথেও অনেকবার আড্ডা হয়েছে। আমার ওদের ছবি সম্পর্কে ভীষণ শ্রদ্ধা আছে, কারণ ওইটার তো একটা দিক নির্দেশ ছিল, খুব ক্লিয়ার ছিল যে তারা কেন ছবিটা করছে, কাদের জন্য। এইটা খুব ইম্পর্টেন্ট। দেখো তুমি ছবিটা কেন করছো, কাদের জন্য করছো, এইটা যদি তোমার কাছে খুব ক্লিয়ার থাকে না, এই ভিশনটা যদি তোমার কাছে খুব ক্লিয়ার থাকে, তাহলে তোমার ছবি কিন্তু মার খাবে না। আমার পরিষ্কার করতে হবে। হ্যাঁ, মানে এখন যেটা হচ্ছে না, ভিশনের গন্ডগোল হচ্ছে, তোমার দৃষ্টিভঙ্গি, দৃষ্টিকোণ, এইসবগুলো খুব ঘেঁটে আছে। এটা তোমাকে ঠিক করতে হবে। তুমি যদি অ্যাওয়ার্ডের জন্য ছবি করতে চাও, তুমি যদি ওয়ার্ল্ড অডিয়েন্সকে ধরতে চাও, তাহলে তাদের মানের ছবি করো। তোমার দরকার নেই তোমার ইন্ডিয়াতেও তো সেরকম কিছু দর্শক আছে, তারা তোমার ছবি দেখবে। কিন্তু তুমি যদি ভাবো যে আমি এই সবাইকে নিয়ে ধরবো, আমার মাল্টিপ্লেক্সে হাজার হাজার দর্শক এসে আমার ছবি দেখবে, প্রান্তিক মানুষগুলো এসে ছবি দেখবে, তারা তো ঢুকবেই না, তারা কাঁচের দরজা দেখলে ভয় পায়। ঠিক, তারা পুজোর সময় শপিং মলে শপিং করে না, তারা ওই হাটে শপিং, হ্যাঁ হাটে ছোট ছোট দোকানগুলোতে করে। অথচ ওইখানে যে টাকাটা তারা ব্যয় করতো তার থেকে বেশি ব্যয় করছে কিন্তু এখানে। কিন্তু ওই পারসেপশন, মাইন্ডসেট, এগুলো আলাদা। আমি শেষ প্রশ্ন করব আপনাকে, আপনি মনে করেন একটা ছবি সফল কখন হয়? সফল কি সেই ছবিটা যে ছবিটায় বিপুল বাণিজ্য হলো, প্রচুর লোক মানুষ টিকিট কেটে দেখলো, নাকি যে ছবিটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল? দেখো দুটোর গুরুত্ব আছে, দুটোরই গুরুত্ব আছে। আচ্ছা, মানুষের ভালোবাসা, মানুষের আশীর্বাদ, এটাও যেমন মানে গ্রহণযোগ্য থাকে, এটার যেমন একটা মূল্য থাকে, এটা একটা ধরনের ছবিকে মূল্যায়ন করে। তেমনি এই যে কিছু মানুষ, জুরি বোর্ড যারা ফিল্ম ফ্র্যাটার্নিটি, তারা একটা ছবিকে প্রশংসার একটা মানদণ্ড দিচ্ছে যে এই ছবিটা পুরস্কার পাওয়ার যোগ্য, সেটারও একটা গ্রহণযোগ্যতা থাকবে। দুটোরই সহাবস্থান থাকা দরকার। দুটোরই সহাবস্থান। আমরা তো এভাবেই ছবি তৈরি হয়েছে, পশ্চিমবঙ্গের মানুষ এভাবেই ছবি দিয়েছে। চলচ্চিত্র আন্দোলন যখন চিদানন্দ দাশগুপ্ত, সত্যজিৎ রায়, এরা যখন এই চলচ্চিত্র আন্দোলন শুরু করলো ভারত, মানে তার আগে তো এক ধরনের ছবি হতো, হ্যাঁ মানে তুমি একদম সেই নির্বাক ছবি থেকে রাজা হরিশ্চন্দ্র থেকে শুরু করে
যখন তুমি এই ছবিগুলো ভাববে, তারপর যখন তুমি পথের পাঁচালী দেখবে বা চিদানন্দ দাশগুপ্তের ডকুমেন্টারিগুলো, তথ্যচিত্রগুলো যখন তুমি দেখবে, তখন দেখবে যে একটা মানুষ প্রথম দেখলো যে বাস্তবধর্মী ছবি, সে তো সাহিত্য নিয়ে হয়েছে, একদম বাস্তবধর্মী ছবি সত্যজিৎ রায়ের মাধ্যমে দেখলো, তার চোখ দিয়ে দেখলো যে পথের পাঁচালী সেটা মানুষকে কাঁদাতে পারে। হয়তো প্রথম যখন রিলিজ হয়েছিল খুব কম সংখ্যক, একটা জিনিসকে গ্রহণ করতে একদম অন্যরকম ছিল সেই অন্যরকম, সময়। মানে আমি একবার 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে জিনিসটা, মানে দর্শকের দিক থেকে ওটা একদম একদম অন্যরকম, নতুন স্বাদ বদল ঘটিয়েছে। একদমই যে মাটির বাড়িতে আলপনা এঁকে তাকে কিন্তু ওই সল্টলেকের ওই বাড়িটাকে হারানো যায়। হ্যাঁ, আজকে তুমি যদি থিম পুজো দেখো, থিম পুজোতে দেখবে যে বিভিন্ন জিনিস বিভিন্ন করছে, সেখানে মাটির বাড়ি দিয়ে সৌন্দর্য করছে, সেখানেও লাখ লাখ মানুষ দেখছে, আবার ওইটাও মানুষ দেখছে। আমি এটাই চাই, আমি চাই তুমি তোমার ঘরানায় থেকে লাখ লাখ মানুষকে টানো। শেষ পর্যন্ত যেটা সলিলদা বললেন, আগাগোড়া যে কথাটা বারবার ওনার কথায় উঠে এলো, যে মানুষ শেষ কথা, মানুষই শেষ কথা, এবং মানুষের কাছে পৌঁছতে হবে। শিল্প যেরকমই হোক, সেটা খুব শৈল্পিক স্তরে উন্নত হোক, কঠিন হোক, দুর্বোধ্য হোক, বা একদম সহজ সরল প্রান্তিক মানুষের ভাষায় হোক, দুটোরই সহাবস্থান, দুটোরই পাশাপাশি থাকাটা ভীষণ একটা ইন্ডাস্ট্রির জন্য, একটা ইতিহাসের জন্য ভীষণ জরুরি। কারণ দুটো পাশাপাশি না থাকলে বোধহয় একটা একা সাস্টেইন করতে পারে না, এটা একে অপরের পরিপূরক হয়ে বোধহয় মানে আমার সম্মানও যেমন দরকার, পেটের ভাতটাও দরকার। একেবারেই তাই। অসংখ্য ধন্যবাদ সলিলদা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য এবং এই অভিজ্ঞতা শেয়ার করে নেওয়ার জন্য। আমি সত্যি খুব আগ্রহী ছিলাম প্রথম থেকে যে কিভাবে এই কাজটা হয়। আমরা তো সত্যি বাইরে থেকে অতটা জানতে পারি না। সেই জিনিসটা যেমন জানতে পারলাম, তেমন পাশাপাশি একটা জিনিস জানতে পারলাম, যে একটা দৃষ্টিভঙ্গি একটা মানুষের, যে এই এত অসংখ্য হিট ছবি সঙ্গে থাকার পর সেই মানুষটা আজও এত মাটির কাছাকাছি, আজও এত প্রান্তিক মানুষের কাছাকাছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ তোমাকে এবং তোমার দর্শককে। এক বচন বহু বচন নামটাও খুব ইন্টারেস্টিং। আমি যখন প্রথম শুনলাম, তারপর তোমার বেশ কিছু মানুষের ইন্টারভিউ দেখলাম, আমার খুব ভালো লেগেছিল। এগুলো আমি এমনিতে খুব একটা ইন্টারভিউ দিই না, হ্যাঁ, তবে ভালো কিছু হলে সবসময় আমি সেই ভালোর সঙ্গে জড়িয়ে যাই। ধন্যবাদ, নমস্কার।